গাড়ি কিনলে সার্ভিস সেন্টার যে কিভাবে মানুষদের সাথে স্ক্যাম করে। এই যে ডিসপ্লেটা আছে না, ডিসপ্লেটা আর এখানে ব্রেক শুতে কোনোভাবে মনে অ্যালাইনমেন্ট বা কোনো না কোনো গন্ডগোল একটা ছিল। আমি বলছি তাহলে ইঞ্জিন যখন খোলাই নি বুঝলে কি করে ক্লাচ প্লেট পুড়ে গেছে। আমাকে আমার বাড়ি এসে সার্ভিস দিতে হবে, আদারওয়াইজ আমার গাড়ি রিপ্লেসমেন্ট দিতে হবে। এত টাকা নিয়ে গাড়ি যদি আমার 50 বার সার্ভিস সেন্টারে দৌড়াতে হয় তাহলে আমার গাড়ি রিপ্লেসমেন্ট তো ওইভাবে আমরা কমিটমেন্ট করতে পারি না। এই যে আমার গাড়ি রয়্যাল এনফিল্ড এসছি, আবার এখন বাজে হচ্ছে 8:24। এত সকালে আবার এসছি রয়্যাল এনফিল্ড সার্ভিসে। তার এগেইনস্টে আমাকে বলছে স্যার এটা তো আমি বুঝতে পারিনি, এইটা তো পেছনে আমার সামনে আওয়াজটা আসছিল না। আমি ঠিক যদি আওয়াজ নাই আসে তাহলে আমি আগে থেকে জানলাম কি করে যে এখান থেকে আওয়াজ আসবে? আমি তো অন্তর্যামী নই। রয়্যাল এনফিল্ড সার্ভিস সেন্টার যে সাপোর্ট আছে সেখানে আমি মেল করি উইথ পুরো ভিডিওটা। প্লিজ ইটস আ হাম্বল রিকোয়েস্ট, প্লিজ একটা ঘন্টা অ্যাট লিস্ট ইনভেস্ট করে আপনি গাড়িটা ডেলিভারিটা শুধু নিতে আসুন। আজকে তোমাদের একটা জরুরি কথা বলবো। আমি এর আগে গাড়ি সম্বন্ধে আমি অনেক কিছু বলেছি। বারাসাত রয়্যাল এনফিল্ড সার্ভিস সেন্টার মানে কান্ট্রি মোটরস, যেটা আমরা জানি। গাড়ি যারা কিনতে চাইছো নতুন তারা এই ভিডিওটা একবার দেখো। গাড়ি কিনলে সার্ভিস সেন্টার যে কিভাবে মানুষদের সাথে স্ক্যাম করে, কিভাবে যে সার্ভিস সেন্টার মানুষদেরকে লুটছে, কিভাবে যে স্ক্যাম করছে, আজকে তোমার সাথে আমি এই বিষয়ে একটু কথা বলবো। এর আগেও প্রচুর ভিডিও হয়েছে, সেগুলো হিন্দিতে, বাংলায় খুব অল্প হয়েছে। ব্যাপারটা কি বলতো, লোকে না এই কথাগুলোকে না অত ভ্যালু দেয় না, কারণ সবাই জানে যে গাড়ি যেই কোম্পানি থেকে কিনছি সেই কোম্পানির সার্ভিসই ভালো হবে, তাই নির্দ্বিধায় লোকে সেইখানেই যায়। বাইরে থেকে না লোকে সাহস পায় না সার্ভিস করাতে, যে জানে যে বাইরে থেকে যদি আমি সার্ভিস করাই তাহলে হয়তো সেই সার্ভিস ঠিক হবে কি ভুল হবে। এবার তোমার সাথে যদি তারাই স্ক্যাম করে তাহলে বলো বিষয়টা কীরকম লাগবে। এবার স্ক্যাম কেন বলছি আমি, কারণ এমনভাবে লুটবে, এমনভাবে তোমাকে সব কিছু বলবে যে মনে হবে কত কিছুই না হয়ে গেছে। আমি অন্য সার্ভিস সেন্টারের কথা জানি না, হয়তো অন্য সার্ভিস সেন্টার ভালো, বাট বারাসাত কান্ট্রি মোটরসের যে সার্ভিস সেন্টারটা আছে সেখানে যদি যাও, সেখানে তুমি ফার্স্ট সার্ভিসে নিয়ে যাওয়ার পরে তোমাকে বলবে তোমার এটা খারাপ ওটা খারাপ, এমনভাবে বলবে তুমি ভয় পেয়ে যাবে, আরে ভাই আমার নতুন গাড়ি এটা খারাপ হয়ে গেল। তারপরে এমনভাবে তোমার একটা প্রাইস লিস্ট বানাবে, মানে হিউজ প্রাইস লিস্ট, যেগুলো তোমার দরকারই পড়ে না, যেসব সার্ভিসের তোমার দরকারই নেই তবুও তোমাকে সেগুলো করতে বলবে। আর ওরা না অ্যাড করতে থাকবে, তোমাকে বলবেও না। অ্যাটলিস্ট তুমি গাড়ি নিয়ে গেছো, তোমার গাড়ি, অন্তত তোমাকে জিজ্ঞেস করা উচিত এটা কি করাবো। ওরা এইসব জিজ্ঞেস করবে না, এটা করতে হবে এটা করতে হবে, মানে করতে হবে তোমাকে চাপিয়ে দেবে। কারণ মানুষই না গাড়ির পার্টস সম্বন্ধে অত ডিটেলে জানে না, মানুষ তো শখে গাড়ি কেনে। একটা গাড়ি কেনার পেছনে কত মেহনত থাকে, কত কষ্ট থাকে, এটা ওরা বোঝে না। ওরা শুধু ভাবে কি গাড়ি কিনে ফেলেছে বা লুটতে হবে, ব্যাস। বলে ফ্রি সার্ভিস, আলটিমেট ফ্রি সার্ভিস কিচ্ছু না, শুধু জল দিয়ে ধুয়ে দেবে, তাও ডিটেলে ধোয় না ভাই। গাড়ির ভেতরে নিচে তলায় চাকায় সব জায়গায় কাদা থাকে। 5 তারিখ আমি গেছিলাম রয়্যাল এনফিল্ড সার্ভিস সেন্টারে আমার গাড়িটাকে নিয়ে, বারাসাত যেটা কান্ট্রি মোটরসের সার্ভিস সেন্টার আছে। আমার গাড়িতে একটু আওয়াজ এসেছিলো, সেটা হচ্ছে গাড়ির যে হ্যান্ডেল আছে সেইখান থেকে একটা কচকচ করে আওয়াজ এসেছিলো। এটা আগেও এসেছিলো বাট বন্ধ হয়ে গেছিলো। তারপর হচ্ছে গিয়ে এই যে ডিসপ্লেটা আছে না, ডিসপ্লেটা আর এখানে ব্রেক শুতে কোনোভাবে মনে অ্যালাইনমেন্ট বা কোনো না কোনো গন্ডগোল একটা ছিল, যেই কারণে একটা আওয়াজ আসছিল। আমি গাড়িটা নিয়ে যাই, গিয়ে বলি যে আমার এই সমস্যা আছে। আর যেহেতু থার্ড সার্ভিস ছিল এটা আমার, তো থার্ড সার্ভিসে ন্যাচারালি মোবিলটা চেঞ্জ করতে হয়, মোবিল ফিল্টারটা, আর কিছু ছিল না। থার্ড সার্ভিসে হচ্ছে গিয়ে ওদের ম্যান্ডেটারি আছে, সেটা হচ্ছে ইঞ্জিন নয়েজ, ট্যাপের নয়েজটা অ্যাডজাস্ট করা। বাট ট্যাপের নয়েজটা আমার আসেইনি থার্ড সার্ভিসে, যেহেতু আমার অ্যাডজাস্ট করার কোনো গল্প আসছে না। কিন্তু ওরা বললো যে এটা আমাদের ম্যান্ডেটারি করতেই হবে, তার জন্য 1050 টাকা চার্জেস। আমি বললাম ইটস ওকে, কোনো ব্যাপার না, আগে থেকে যদি অ্যাডজাস্ট করে দেয়, যদি কিছু ঢেলা হয়েও থাকে তাহলে ভালোই হবে। তো আমি বললাম ঠিক আছে করে দাও। তো যাই হোক, গল্পটা শুরু ঠিক এখান থেকেই। তো আমি গেছিলাম 9:30টার সময়, যেহেতু ফার্স্ট সার্ভিস মানে প্রথম দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো 9:30টার সময় যাই, সার্ভিস শুরু হয় 10টা থেকে। আমারটা প্রথম লটেই সার্ভিস হয়। সার্ভিস করতে করতে 1টা বাজিয়ে দেয় ওদের। 1টার পরে হচ্ছে গিয়ে বিলিংয়ের যে ওদের মেশিন হয়, প্রিন্টিং মেশিন, সেটা নষ্ট হয়ে যায়। তো তার কারণে 1টা থেকে 2টো অবধি আমাকে ওয়েট করতে হয় শুধু বিলিংয়ের জন্য। যখন আমি গাড়িটা নিয়ে গেছি তখন ওরা গাড়িটা চেক করার পরে বলছে তোমার গাড়ির ক্লাচ তারটা হার্ড হয়ে গেছে, ক্লাচ তার পাল্টাতে হবে, গাড়ির ক্লাচ প্লেট পুড়ে গেছে। আমি বললাম গাড়ির ক্লাচ প্লেট পুড়ে গেছে তুমি কী করে বুঝলে? যে চালালো সে বলছে যে আমি চালিয়ে বুঝলাম যে গাড়ির পিক আপ উঠছে না, তাই জন্য গাড়ির ক্লাচ প্লেট পুড়ে গেছে। আমি বললাম ঠিক আছে তুমি খোলো, খুলে যদি তোমার মনে হয় যে গাড়ির ক্লাচ প্লেট পুড়ে গেছে তখন ঠিক করাবো। ঠিক আছে। বলছে যে গাড়ির ক্লাচ তারটা হার্ড হয়ে গেছে, এটাও পাল্টাতে হবে। এবার দেখো, কিছুদিন আগে আমি একটা বিশ্বকর্মা পুজো নিয়ে ভিডিও বানিয়েছিলাম, তোমরা তো জানো। ওখানে আমি বলেছিলাম যে আমার ক্লাচ তারটা ছিঁড়ে গেছিলো, আমি নতুন ক্লাচ তার লাগিয়েছি। তো এটা তো আমি জানি, ওরা তো জানে না যে আমার ক্লাচ তারটা রিপ্লেস হয়েছে। তো যখন আমি বললাম যে আমার ক্লাচ তার তো রিসেন্ট রিপ্লেস হয়েছে, তখন বলছে ঠিক আছে তাহলে চেঞ্জ করতে হবে না। আমি ব্যাপারটা বুঝলাম না, আমি তাও ইগনোর মারলাম, ঠিক আছে চলো, মিস্টেক হতেই পারে। এবার ব্যাপার হচ্ছে যখন গাড়িটা সার্ভিসে ঢোকানোর পরে যখন খোলাখুলি চালু হয়েছে, তো তখন আমাকে ডাকলো যে স্যার আপনার ক্লাচ প্লেট পুড়ে গেছে, ওটা পাল্টাতে হবে। আমি বললাম কই দেখাও দেখি প্লেটটা।
বলছে ক্লাচ প্লেটটা মানে উনি যে সার্ভিস করছিল সে এই পাশে দাঁড়িয়েছিল, ঠিক আছে, বাঁ হাতে, আর ক্লাচ প্লেটটা থাকে হচ্ছে কি ডান পাশে ইঞ্জিনের। তো বলছে ওটা ওই পাশে আছে, খুলতে হবে। কেন তুমি খোলোনি? বলছে না খোলেনি। আমি বলছি তাহলে ইঞ্জিন যখন খোলোই নি বুঝলে কী করে ক্লাচ প্লেট পুড়ে গেছে? বলছে না স্যার এটা তো আমরা বুঝতে পেরেছি চালিয়ে পিক আপ দিয়ে। আমি বলছি এটা কীরকম কথা? আমি বলছি আমার কোনো ক্লাচ প্লেট পাল্টাতে হবে না, তুমি পুরোটাই লাগিয়ে দাও। ঠিক আছে, ইনস্ট্যান্ট তুমি দেখো গাড়ি আমার এখনও চলছে, কোনো ক্লাচ প্লেট পাল্টানো বা কিছু নেই, ঠিক আছে, চলছে ভালো, পিক আপও উঠছে, সবই ঠিকঠাক আছে। ওরা 4000 টাকা দাম বলছিল ক্লাচ প্লেটটা। আমি বললাম এত টাকা দিয়ে এই মুহূর্তে লাগানোর কোনো মানে হয় না, আমি পরে লাগাবো। তো গাড়িটা তো আমার সার্ভিস করার পরে ওরা এরকম আওয়াজ ফাওয়াজ বন্ধ করে দিল। তারপর আমি গাড়িটা চেক করি, চেক করার পরে দেখলাম পেছনে ডিসপ্লেটের আওয়াজটা বন্ধ হয়নি। ঘেটির আওয়াজটা আমি পাচ্ছিলাম না, কারণ ওটা স্মুথ রাস্তা ছিল, ওখানে বোঝা যাচ্ছিলো, উঁচু নিচু রাস্তা না পড়লে বোঝা যায় না। তো তারপর আমি বললাম যে দেখো ডিসপ্লেটের আওয়াজটা বন্ধ হয়নি। তো দেখলো, দেখে কী করলো জানি না, ঘষে মেজে দিল, দেওয়ার পরে ডিসপ্লেটের আওয়াজটা বন্ধ হয়ে গেল। হওয়ার পরে আমার বাড়িতে যাওয়ার আগে একটু ভাঙা রাস্তা আছে, তো সেখানে যখনই আমি গাড়িটা নামাই তখনই দেখলাম গাড়ি থেকে সেই চকচক চকচক হ্যান্ডেলের নিচের আওয়াজটা, ডিসপ্লেটের আওয়াজটা সবগুলোই আবার আগের মতো আসছে। আমার প্রচণ্ড মাথা গরম হয়ে গেলো। আর তখন অলরেডি 2:30-3 বেজে গেছে। আমার পক্ষে আর সম্ভব ছিল না দ্বিতীয়বার আবার গিয়ে তাদেরকে বলার। বাড়ি আসার পর ওদের যে সার্ভিস, যে যাকে আমি সার্ভিস করার জন্য ফোন করতাম, একটা মহিলা ধরতো ফোনটা, তাকে আমি ফোন করি, করে বলি যে এরকম এরকম। তিনি বলেন যে গাড়িটা আবার নিয়ে আসুন, আমরা পুরো দাঁড়িয়ে থেকে করে দেবো। আমি বললাম ইটস ওকে, ঠিক আছে নিয়ে আসবো। তা আমার যেতে যেতে পরের সানডে হয়ে গেছিলো, পরের সানডেতে যাই। বললাম আগের রোববার গাড়িটা সারিয়ে নিয়ে গেলাম, ঠিক আছে, ওরা লালটা, তুমি তো চেক করলে ব্রেক শুতে, তুমি বললে আওয়াজ হচ্ছে, আমি বললাম আওয়াজ হচ্ছে, আওয়াজটা কিন্তু 1 ফোঁটা বন্ধ হয়নি। আমি আর বলি এখন আওয়াজ হচ্ছে, ঠিক আছে, আওয়াজ হচ্ছে, ঘষা খাচ্ছে, গাড়ি কাঁপছে পেছনের এর জন্য। শুধু সেটা না, আমি সার্ভিস করাতে দিয়েছিলাম, আমার ইঞ্জিনের কোনো নয়েজের সমস্যা ছিল না, বাট থার্ড সার্ভিসে যেহেতু ইঞ্জিন নয়েজের ট্যাবলেট থাকে, এটা আমি কিছু বলিনি, করেছে। বাট সেটা কী হলো, আমার ইঞ্জিনে যেটা বন্ধ ছিল সেটা আরও ইঞ্জিনে ঘ্যাটকা ঘ্যাটকা চালু হয়ে গেছে, ঠিক আছে। আর সেকেন্ড হচ্ছে ঘেটির একটা আওয়াজ, আমি যার জন্য বলেছিলাম, ঘেটির তো কিছুই করেনি, ঘেটির আওয়াজ বরঞ্চ আরও বেড়ে গেছে। তুমি দেখো, ঠিক আছে, তুমি চালাও, একটু ভিড় রাখতে চালাও। তোরা বলে ঠিক আছে করে দেবো, একটা নর্মাল ডেতে নিয়ে আসুন, কারণ রোববার দিন প্রচুর প্রেশার থাকে। যদি নর্মাল ডেতে আসতে হয় তাহলে আমাকে প্রচুর সকালে আসতে হবে, কারণ আমি অফিসে যাই, আমাকে ট্রেন ধরে যেতে হয়। বললো ঠিক আছে স্যার, সকালবেলা আপনি আমাদের সুইপার থেকে তাড়াতাড়ি চাবি দিয়ে চলে যাবেন, আমরা করে ডেলিভারি করে দেবো বাড়ি। তাহলে ঠিক আছে, কোনো ব্যাপার না। তো কথা মতো যার সাথে আমার কথা হয়েছিল, আমি সকালবেলা আসি, এসে চাবিটা দিয়ে তাকে ফোন করি, সে আমার ফোন ধরে না। রয়্যাল এনফিল্ড সার্ভিস সেন্টার বারাসাত, এত থার্ড ক্লাস সার্ভিস। এই যে আমার গাড়ি রয়্যাল এনফিল্ড এসছি, আবার এখন বাজে হচ্ছে 8:24। এত সকালে আবার এসছি রয়্যাল এনফিল্ড সার্ভিসে, মানে এদের যা থার্ড ক্লাস সার্ভিস ভাই, ঠিক আছে। 1 সপ্তাহ ধরে ঘুরছি, ঠিক আছে, আমি এখন দিয়ে এলাম গাড়িটা, তোমাদের সব ডিটেলে বলবো, আগে আজকের দিনটা হয়ে যাক। তারপরে সার্ভিস করার পর রাত্রেবেলা আমাকে ফোন করার পরে বলে যে গাড়িটা ডেলিভারি করার জন্য চার্জেস লাগবে। আমি বললাম ওকে, কোনো ব্যাপার না, চার্জেস নিয়ে নিও। তারপর রাত্রেবেলা যখন বাড়িতে এসে দেখি, তখন দেখলাম যে পেছনে আওয়াজটা ছিল সেটা আরও ডবল হয়ে গেছে। এবার সাথে সাথে আমি সেটার ভিডিও করি, করে আমি তাকে হোয়াটসঅ্যাপ করি, করে বলি যে এটা কি হচ্ছে, আমার সাথে কি মজা হচ্ছে? তো তখন বলে আমি তো এটা দেখিনি, আমি এটা বুঝতে পারিনি, মানে কত রকম কথা বলছে। আমি বললাম ঠিক আছে, এবার যা করার আমি করবো। রয়্যাল এনফিল্ড সার্ভিস সেন্টার যে সাপোর্ট আছে সেখানে আমি মেল করি উইথ পুরো ভিডিওটা, ওদের সাথে আমি ডিরেক্ট কথা বলি যে আমার এরকম এরকম ইস্যু হচ্ছে, কেউ সলভ করছে না, উল্টা আমাকে এরকম সেরকম বাহানা দিচ্ছে, 10 বার করে ডাকছে। তোমাদেরকে আমি কল রেকর্ডগুলো সব শোনাচ্ছি, যে সাপোর্টের সাথে যেটা কথা বলেছি সেটাও শোনাচ্ছি। साफ बोल रहा हूँ कि मैं दोबारा गाड़ी लेकर सर्विस सेंटर पे नहीं जा सकता, ठीक है। अगर करना है ये तो घर में आके करना पड़ेगा। अभी जहाँ पे वो लोग कर रहे थे, ठीक है, ये लोग भूलभाल मैनिपुलेट कर रहे हैं कि बोल रहे हैं कि केबल तार खराब है, ये खराब है, और फिर कुछ खराब नहीं है मेरा गाड़ी में, लेकिन बोल रहे हैं पैसा लूटने के लिए कि ये खराब है वो खराब है। और जहाँ पे गाड़ी सर्विस होता है वहाँ पे घुसने भी नहीं दे रहा है कि क्या चेंज कर रहा है क्या नहीं कर रहा है। मेरा ही गाड़ी है ना, तो मेरे को देखना हक बनता है कि मेरा गाड़ी में क्या पार्ट खोल रहा है नहीं खोल रहा है, ठीक है। इंजन नहीं खुला हुआ है, फिर बोल रहा है कि क्लच प्लेट जल गया है। इंजन, मैंने बोला दिखाओ कहाँ जला है, बोला अभी खोला नहीं है। तो खोला नहीं है तो जान, मतलब कैसे जान गया है वो लोग कि इंजन क्लच प्लेट जल गया? हम क्षमा चाहते हैं जो आपको असुविधा हुई है शांतनु जी, बट इस विषय में कंप्लेंट जो हमने दर्ज की है, हमारी टीम डेफिनेटली आपको इस विषय में कांटेक्ट करेगी। घर में आके ठीक करवा के जाए, नहीं तो गाड़ी रिप्लेस करवा दीजिए। मैंने आपने जो भी बताया है वो सारी चीजें मेंशन की है इसमें, ठीक है। ठीक है, हमारी टीम जो है जरूर चेक करेगी। जो कंप्लेंट रजिस्टर हो रही है उसका केस आईडी, आपकी रजिस्टर्ड फोन नंबर और ईमेल आईडी पर आपको मिल जाएगा। ओके ठीक है, जल्दी करिए। রয়্যাল সাথে কথা বলেছি, সেটাও তোমাকে শোনাচ্ছি। হ্যালো স্যার, আমি বারাসাত রয়্যাল এনফিল্ড সার্ভিস সেন্টার থেকে বলছি। হ্যাঁ,
একটু আগে এক্সিকিউটিভ কারোর সঙ্গে আপনার কথা হয়েছিল, হয়তো কোনো ইস্যু রয়ে গেছে কি স্যার সার্ভিসিং এর পরে গাড়িতে? দেখুন আমি একটা কথা বলছি, ইস্যু যদি ফার্স্ট টাইম রয়ে যায় তো সেটা তো আমার মাথা গরম হতো না। আমি যখন একটা জিনিস নিয়ে একটা জায়গায় দুবার চলে গেছি, তারপরেও যখন সেই প্রবলেমটা সলভ হচ্ছে না, ঠিক আছে, তো সেখানে তো মাথা গরম হওয়ার জায়গাটা তৈরি হয় না। তো আমি কালকে দিয়েছিলাম, কালকে গাড়িটা রেখে এসেছিলাম, তো কালকে বললো সব ঠিক করে দেবো, এই সব শুনে নিল, ঠিক আছে চলো। হ্যান্ডেল বারের আওয়াজটা ওরা বন্ধ করে দিয়েছে, ইঞ্জিন নয়েজটা অনেকটা রিকভার হয়ে গেছে, বাট পেছনে যে ডিসপ্লে থেকে সাউন্ডটা আসছিল সেটা ডবল হয়ে গেছে, মানে আগে যা হতো তার থেকে এখন আরো জোরও হয়ে গেছে। এবার সাথে সাথে কালকে আমি ভিডিও তুলে যে সার্ভিস বয় যে ছিল আর কি, মানে যার সাথে আমার পছন্দ হয়েছে, তো তাকে আমি ভিডিওটা পাঠিয়েছিলাম। সে বলছে আমি তো ওটা দেখিনি, আমি তো বুঝতে পারিনি, আমি হলে ঠিক করে দিতাম। আমি যখন বলছি বারবার করে যে এই সাউন্ডটা রয়েছে, এখন পেছনে ডিসপ্লে থেকে আওয়াজ আছে, সামনে হ্যান্ডেল বার থেকে আওয়াজ, ও যে হ্যাঁ স্যার সব বুঝে গেছি, এই করে দেবো সেই করে দেবো, ঠিক আছে। আমি ওকে বারবার বললাম দেখো পেছন প্লেট থেকে যেটা আওয়াজ হচ্ছে ওটা কিন্তু বন্ধ করো, ওটা কিন্তু খুব সূক্ষ্ম আওয়াজ আসছে, আর ওটা গাড়ি চালালেই একমাত্র বোঝা যাচ্ছে। ও বললো হ্যাঁ আমি দেখে নিচ্ছি, বুঝে নিচ্ছি। তো গাড়ি কালকে বাড়িটা ড্রপ করে দিল, তার জন্য 100 টাকা চার্জও দিল, আমি দিলাম, ঠিক আছে, কিন্তু সেখানে দাঁড়িয়ে আমার কোনো প্রবলেম সলভ হয়নি। আপনার অ্যাডভাইজার কে ছিল কালকের জন্য একটু বলতে পারবেন? ক্লিয়ার কথাবার্তা হচ্ছে, আমি আর রয়্যাল এনফিল্ড সার্ভিস সেন্টারে যাবো না, এবার আমাকে আমার বাড়ি এসে সার্ভিস দিতে হবে, আদারওয়াইজ আমার গাড়ি রিপ্লেসমেন্ট দিতে হবে। এত টাকা নিয়ে গাড়ি যদি আমার 50 টাকা সার্ভিস সেন্টারে দৌড়াতে হয়, গাড়ি রিপ্লেসমেন্ট তো ওইভাবে আমরা কমিটমেন্ট করতে পারছি না, কারণ কি এটা কোম্পানির ব্যাপার। সার্ভিসটা আমি ডেফিনেটলি চেষ্টা করছি, আপনার যদি সেরকম হয় আমি হোম সার্ভিস ডেফিনেটলি প্রোভাইড করাবো, আর সেটা ফ্রি অফ কস্টেই হবে, কোনো অসুবিধা নেই। কিন্তু বিষয়টা হচ্ছে আমাকে একটু আপনার জব কার্ডটা দেখতে দিন, কোন টেকনিশিয়ান কাজ করেছে আমি তার সঙ্গেও একটু কথা বলি। অ্যাকচুয়ালি কোনো মিসকমিউনিকেশন হয়ে গেছে হয়তো। যাই হোক, তোমরা পুরো রেকর্ডিংটা তো শুনলে। এবার আমাকে ওই মহিলাটা বলে যে আমি স্যার নিজে দায়িত্ব নিচ্ছি, হাম্বেল রিকোয়েস্ট এই এটা সেটা। রয়্যাল এনফিল্ড ওয়ার্কশপ সার্ভিস সেন্টার থেকে বলছি। বলুন। বলছি স্যার আপনার গাড়িটা কি আপনি নিয়ে আসবেন স্যার, নাকি আমি পিক আপ করাবো স্যার এক্সিকিউটিভকে দিয়ে? গাড়ি আবার পিক আপ করাবেন? আমি গাড়ি আর পাঠাতেই চাইছি না এনফিল্ডে। দেখুন আপনি যে কমপ্লেনটা অলরেডি করেছেন, আপনার সঙ্গে তো আমার ওভার দ্য ফোন কথা হলো, আমি তো ভাবলাম যে আমি অ্যারেঞ্জ করছি একটা হোম সার্ভিস, যেহেতু আপনি বললেন ইঞ্জিনিয়ার ইস্যুটা মোটামুটি আপনার রিজলভ হয়েছে। আপনি এখন টোল ফ্রিতে কমপ্লেন করলেন যে আপনার ইঞ্জিন নয়েজেরও প্রবলেম রয়েছে, রেয়ার ব্রেকেরও প্রবলেম রয়েছে। তো ইঞ্জিন নয়েজের কাজ তো স্যার বাড়ি কি ওইভাবে হয় না স্যার, এটা পসিবল হয়ে ওঠে না, কারণ একটা ইঞ্জিন আপনারা কতবার খুলবেন? আমি চাইছি আমি আর ইনফিল্ড থেকে কোনো মানে শোরুম থেকে আপনাদের সার্ভিস থেকে কোনো রকম ইঞ্জিনের কাজ আর করাবো না, ঠিক আছে। যেটা আছে আপনি আমার পেছনে কমপ্লেনটা করবেন স্যার, কিন্তু কমপ্লেনের এগেইনস্টে তো আমাকে কাজ করতে হবে স্যার, আমাকে তো রিপোর্ট দিতে হবে কোম্পানিকে একটা এটার এগেইনস্টে, যে কোনো একটা কমপ্লেনের এগেইনস্টে আমার একটা জব কার্ড খুলবে, সেটার এগেইনস্টে আমি কি কাজ করেছি সেটা তো আমাকে কোম্পানিকে শো করতে হবে স্যার। ঠিক আছে, আপনাদের সবকিছুতে আমি এগ্রি করে যাচ্ছি, বাট যেগুলো ফ্রি সার্ভিস যেখান থেকে আমাদের হ্যান্ডেল নয়েজ আসছে, আমার কথা হচ্ছে আমি যখন ফার্স্ট টাইম সার্ভিসে নিয়ে গেছি, আমি যখন বলছি আমার হ্যান্ডেল থেকে নয়েজ আসছে, তাহলে সেটার জন্য আমাকে দ্বিতীয়বার যেতে হবে কেন? আর সেটা দ্বিতীয়বার টেকনিক্যাল ব্যাপার, দ্বিতীয়বার যেতে ম্যাডাম আপনি যদি আর্গুমেন্ট করেন, আপনি যদি এরকম আর্গুমেন্ট করেন সেটা তো অনেক দূর যেতে পারে। টেকনিক্যাল ব্যাপার, আমি ফার্স্ট টাইম গাড়ি চালাচ্ছি না, ঠিক আছে, আর সেটা যদি সেকেন্ড সার্ভিসে গিয়ে সলভ হয়ে যেত দেখুন কি ওকে, বাট সেটা সলভ হয়নি। সেটা কি হয়েছে, আমাকে থার্ড সার্ভিসে মানে আমাকে আবার একটা শিডিউল করতে হবে, আবার আমাকে গাড়িটা আপনাদেরকে দিয়ে পাঠাতে হবে, আবার আপনারা গাড়ি ঠিক করে এনে আমার বাড়িতে রাখবেন, আমি আবার চেক করব, তারপর আমি আবার ফিডব্যাক দেবো, রাইট? কিন্তু আপনি যখন কালকে গাড়িটা রিসিভ করেছিলেন আপনার বিহাফে অন্য কেউ রিসিভ করেছিল, আপনি যদি কালকেই গাড়িটা যদি আপনি রিসিভ করতেন তাহলে হয়তো এই মিসকমিউনিকেশনটা হতো না। সেটাও ক্লিয়ার করে দিচ্ছি আপনাকে। কালকে যখন আমার সাথে যার কথা হয়েছিল তাকে যখন আমি বললাম যে গাড়িটা তুমি দেখে নিয়েছো তো, এরকম আওয়াজ হচ্ছে না তো পেছন থেকে, আমি কিন্তু বারবার বলেছি ওকে, মেবি আমাকে যখন কল রেকর্ড নেই তো আমি এখন সেটা প্রুফ করতে পারবো না, বাট সে যদি ডিনাই করে সেটা আলাদা প্রশ্ন। সে বলছে স্যার আমি দেখে নিয়েছি, আপনি গাড়ি চালিয়ে আমাকে ফিডব্যাক দেবেন কেমন হয়েছে। ইনফ্যাক্ট আমি যখনই গাড়িটা আমার একজন বন্ধুকে দিয়ে রিসিভ করিয়েছি তার 1 ঘন্টা পরে আমি গাড়িটা যখনই পিক করেছি, মানে যখনই দেখেছি এরকম আওয়াজ হচ্ছে, সাথে সাথে আমি ভিডিও করে তাকে আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি এবং বলেছি যে এটা কি হয়েছে। ও বলছে আমাকে তার এগেইনস্টে কি বলছে, হোয়াটসঅ্যাপে আমার সাথে কল হয়েছে, তার এগেইনস্টে আমাকে বলছে স্যার এটা তো আমি বুঝতে পারিনি, এইটা তো পেছনে আমার সামনে আওয়াজটা আসছিল না। আমি ঠিক যদি আওয়াজ নাই আসে তাহলে আমি আগে থেকে জানলাম কি করে যে এখান থেকে আওয়াজ আসবে? আমি তো অন্তর্যামী নই, তাই না?
আমি আগে থেকে জানলাম কি করে যে ব্যাক হুইল থেকে আওয়াজ আসছে? তার জন্য হচ্ছে বলেই তো আমি আপনাকে বলছি যে এখান থেকে আওয়াজ আসছে, এটা সলভ করো। আমি বুঝতে পেরেছি আপনি যেটা বলছেন। আমি আপনার ভিডিওটা অলরেডি দেখেছি, আমাকে হৃদয়েও ফরওয়ার্ড করেছে আপনার ভিডিওটা, ঠিক আছে? আমি জাস্ট একটাই জিনিস ক্ল্যারিফাই করতে চাইছি স্যার, ইস্যুটা তো এখন রয়ে গেছে। আমাকে তো এনিহাউ আপনার গাড়িটা তো আপনি যেহেতু পয়সা দিয়ে কাজটা করিয়েছেন, আমার ডিউটি হচ্ছে আপনাকে গাড়িটা পুরো অলরাইট করে তারপরে হ্যান্ড ওভার দেওয়া স্যার। এবার দেখুন স্যার, আমি এখন খুব বিজি শিডিউলের মধ্যে আছি, আমার অফিসে প্রচন্ড প্রেশার আছে। আমার পক্ষে কোনো মতেই পসিবল না এখন গাড়ির জন্য আমি বসে থাকা বাড়িতে। এবার আমার পক্ষে সম্ভব না একটা দিন থেকে আবার আপনাদের ওখানে গাড়ি দিয়ে আসা, আবার তারপরে কেউ পিক আপ করতে যাবে, নিয়ে আসবে, এটা করার জন্য কেউ নেই। আমি সন্ধ্যেবেলায় যেই টাইমে শিডিউলে আপনি অ্যাভেলেবেল আছেন, আমি ওই টাইমটা পিক আপটা করাচ্ছি। আপনার কাছে শুধু একটা ফেভার চাইছি স্যার, কাজটা কমপ্লিট হলে একটু স্যার গাড়িটার ডেলিভারিটা শুধু আপনি একটু কষ্ট করে স্যার কাইন্ডলি আসুন। আমি রিকোয়েস্ট করছি স্যার এটা, যেহেতু আপনি অলরেডি অনেকটা অ্যামাউন্ট ইনভেস্ট করেছেন, গাড়ির ইস্যুটা রিজলভ হয়নি যেহেতু, সেই জন্যই আমি আপনাকে বলছি স্যার, প্লিজ ইটস আ হাম্বল রিকোয়েস্ট, প্লিজ একটা ঘন্টা অ্যাটলিস্ট ইনভেস্ট করে আপনি গাড়িটার ডেলিভারিটা শুধু নিতে আসুন। পিক আপ আমি করিয়ে দিচ্ছি অ্যাজ পার আপনার অ্যাভেলেবিলিটি, শুধু আপনি গাড়ি ডেলিভারিটা যখন হবে তখন আপনি আসুন। আপনি ফুললি স্যাটিসফাইড হলে তবেই আমি গাড়ি ডেলিভারি করবো। কি করে পসিবল বলুন? আর আমি সকালে বেরিয়ে যাই অলমোস্ট ধরুন 8:50 অ্যারাউন্ড এরকম। হ্যাঁ, আমি সকালবেলা তাহলে পিক আপ করে নিচ্ছি স্যার। কালকে 8:50 থেকে 9টার মধ্যে আমি এক্সিকিউটিভ আপনার বামনগাছির ওখানে যেখানে আপনার গাড়ি যেখানে ড্রপ করেছে ওখানে পাঠিয়ে দেবেন, তাহলে আমি গাড়ি পাঠিয়ে দেবো কালকে। ঠিক আছে। তো পরের দিন লোক পাঠানোর কথা ছিল, তোমরা রেকর্ডিংয়ে শুনেইছো, বাট সেই লোক আমাকে ফোন করে 9:20-তে, আর অলরেডি তখন আমি ট্রেনে উঠে পড়েছি। তখন আমাকে ফোন করে বলছে, স্যার আমি আসছি, আরও 10 মিনিট টাইম লাগবে, আমি লিভারপুরে ফেসে আছি, এটা সেটা। আমি আর গাড়ি দিতে পারবো না, কারণ আমি অলরেডি বেরিয়ে গেছি, এবার তোমার জন্য তো আমি কাজ কামাই করে বসে থাকবো না। বলছি স্যার তাহলে কবে হবে? আমি কবে হবে কি, আমি সানডেতে থাকছি না, তোমাদের জন্য আমি পুরো দিন নষ্ট করতে পারবো না। একটা গাড়ি সার্ভিস করার পরে যে এখানে যে সার্ভিসের সেটিং চিহ্নটা উঠছে দেখতে পাচ্ছ, এই চিহ্নটা যে বন্ধ করতে হয় সেটা ওরা বোঝে না। মানে ওরা এত ফাঁকিবাজ। এই কথাগুলো বলার পিছনে একটাই কারণ, সেটা হচ্ছে যে অনেক কষ্ট করে ভাই আমরা গাড়ি কিনি, অনেক মেহনত থাকে, একটা গাড়ি একটা ছেলের স্বপ্ন থাকে, তারপরে যেগুলো যখন সমস্যা হয় না তখন বুকের কোথাও যেন চিনচিন করে। ভাই ভিডিওটা যদি তোমাদের ইনফরমেটিভ মনে হয়, যদি মনে হয় যে আমার এই ভিডিওটার দ্বারা কারোর হেল্প হতে পারে, তাহলে প্লিজ লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে নিও। আর যারা রয়্যাল এনফিল্ড গাড়ি কিনেছে বা ইন ফিউচার কিনবে বলে প্ল্যান করছে, তাদের সাথে এই ভিডিওটা শেয়ার করো যাতে তাদের একটু হেল্প হয়।